আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। চরম অস্থিরতার ফাঁদে দেশ, আগামী 7-10 দিনে কি হতে যাচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ সত্যিকার অর্থে এই মুহূর্তে অস্থিরতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। গত 16 মাস যাবতই অস্থির বাংলাদেশ অবসান হচ্ছে না, শেষ হচ্ছে না, কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে যেন চূড়ান্ত অস্থির অবস্থায় পৌঁছে গেছে। গত কয়েক মাস যাবৎ অন্ততপক্ষে বিগত ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে সাইডলাইনে রাখা সম্ভব হয়েছিল, কিন্তু আজকে আর সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগকে গত মে মাসে নিষিদ্ধ করবার পর থেকে যেন আওয়ামী লীগ আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে, তারই বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে সর্বক্ষেত্রে। আজ যে মুহূর্তে কথা বলছি তার একদিন পরেই নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইউনূস সরকারের অবৈধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতা বিরোধী অপরাধে অপরাধী সাব্যস্ত করে রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। এই দিন ধার্যকে কেন্দ্র করে আওয়ামী লীগ ইতিমধ্যেই অনেক বড় ধরনের কর্মসূচি দিয়েছে। গত বৃহস্পতিবারে লকডাউন কর্মসূচি দিয়েছিল এবং লকডাউন কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছে আওয়ামী লীগ। স্বতঃস্ফূর্ত সাড়াটা এই জন্য যে ইউনূস সরকার বাংলাদেশের জনগণের জীবনকে বিষিয়ে তুলেছে। শুধু তাই নয়, ইউনূস সরকারের সমর্থনে যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো বাংলাদেশের জনগণের জীবনকে, জীবন মানকে বিষাক্ত করে তুলেছে, যার কারণে জনগণ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে। এবং এই সাড়া পেয়ে আওয়ামী লীগ আন্দোলনের তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছে। আগামী 2 দিন, আগামীকাল রোববার 16 নভেম্বর এবং পরের দিন 17 নভেম্বর সারা দেশে শাটডাউনের ডাক দিয়েছে। আর এই শাটডাউন বা লকডাউনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাংলাদেশ সহিংস হতে শুরু করেছে। বিভিন্ন স্থানে 1 সপ্তাহের বেশি সময় ধরে যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। কাল শুক্রবারও একাধিক যানবাহনে আগুন লাগানো হয়। গত 4 দিনে প্রায় 32 যানবাহন ও প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়। এতে জনমনে উদ্বেগ ও আতঙ্ক কাটছে না। যানবাহনে চড়তে, কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে এক ধরনের অস্বস্তি ও ভীতি কাজ করছে। অস্থিরতার আবর্তে ঘুরপাক খাচ্ছে পরিস্থিতি। গতকাল রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় 12 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে এসব এলাকায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। আগামী সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে। গত বৃহস্পতিবার রায় ঘোষণার এই তারিখ জানানো হয়। এই মামলার অন্য 2 জন আসামি হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর মধ্যে আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হিসেবে বিবেচনা করা হচ্ছে। গতকাল রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণাকে ঘিরে রাজধানীতে উত্তেজনা বেড়েছে। রায়কে সামনে রেখে রাজধানীতে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নগর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে বিজিবি 4 শতাধিক সদস্য রাজধানীতে মোতায়েন করা হয়েছে। তল্লাশি চৌকি বাড়ানো হয়েছে এবং জনসমাগমের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, শুধু 12 নভেম্বরই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী 32টি ককটেল বিস্ফোরণের ঘটনা নথিভুক্ত করেছে। পাশাপাশি ঢাকা ও অন্যান্য জেলায় বহু বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। বোমা হামলা ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে সাম্প্রতিক দিনগুলোতে আওয়ামী লীগ সম্পৃক্ত বহু কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা এবং ঢাকা রেল স্টেশনে একটি ট্রেনের বগিতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
শেখ হাসিনার রায় ঘোষণার দিনটিকে কেন্দ্র করে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। প্রতিবেশী দেশের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রচার চলছে। সেসব মাধ্যমে গত বৃহস্পতিবার লকডাউন কর্মসূচির ডাক দেওয়া হয়। আগামী রবি ও সোমবার শাটডাউন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে। গত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর ওই দিনই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 গ্যাজেট প্রকাশ করে সরকার। প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ ও সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে বলেন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, যেখানে নির্বাচনে দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্যের একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে সেই উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন লাগবে। প্রধান উপদেষ্টার ভাষণের পর বিএনপি আনুষ্ঠানিকভাবে সরকারকে ধন্যবাদ জানিয়েছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে গণভোট ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে পক্ষপাত দুষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছে। 5 দফা দাবিতে জামায়াত সহ 8 দলের কর্মসূচি চলমান রয়েছে। গত বৃহস্পতিবার আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিতে দেশবাসী একটি আতঙ্কের দিন পার করেছে। বিভিন্ন স্থানে বাস, মহাসড়ক, রেলপথ ও বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন লাগানোর পাশাপাশি গাছের গুঁড়ি ফেলে সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ে। ভয়ে বেশিরভাগ যাত্রী পরিবহনে যাতায়াত করেননি। যাত্রীর অভাবে দূরপাল্লার বাস চলাচল দেশের প্রায় 300টি রুটই এক প্রকার বন্ধ ছিল। বৃহস্পতিবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার 5টি স্থানে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে। কিন্তু আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা, রামদা, ঢাল ও সড়কি হাতি নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে দক্ষিণাঞ্চলের 21টি জেলার যান চলাচল বন্ধ থাকে। পদ্মা সেতু এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। দেশের আরো বেশ কিছু স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধের খবর পাওয়া যায়। রাজধানীর প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানেই ছিল অঘোষিত ছুটি। বিশেষ করে স্কুল বাসগুলো চলেনি। আবার কোনো শিক্ষা প্রতিষ্ঠান নোটিশ দিয়েও সরাসরি ক্লাস বন্ধ করে দিয়ে অনলাইন কার্যক্রম চালু রেখেছিল। এছাড়া অভিভাবকদের অনেকে আতঙ্কে সন্তানদের স্কুলে পাঠাননি। গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় রেল লাইনে আগুন দেওয়া হয়েছে। আশুলিয়ায় পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। মানিকগঞ্জে বাসে আগুন দেওয়ায় ঘুমন্ত চালক দগ্ধ হয়েছেন। পটুয়াখালী ও বরগুনা জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বরগুনায় একটি বাসেও আগুন দেওয়া হয়েছে। রাজধানীর মিরপুরে একটি বাসেও আগুন দেওয়া হয়। সবকিছু মিলিয়ে একটা চরম অস্থিরতার ফাঁদে পড়ে গেছে দেশ। বারবার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এখনকার প্রচলিত যে রাজনৈতিক দলগুলো কার্যক্রম করছে, তারা আওয়ামী লীগকে প্রধান প্রতিপক্ষ জ্ঞান করে কার্যক্রম চালাচ্ছে এবং এতে চারিদিকে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে এবং কোনো ক্ষেত্রে এমনটাও সন্দেহ করা হচ্ছে যে নাশকতা বা সহিংসতা ঘটাচ্ছে সরকারের পক্ষ থেকে, কিংবা সরকারের সাথে আতাত করা যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো ঘটিয়ে আওয়ামী লীগের উপর দোষ চাপাচ্ছে এবং এটি অস্থিরতা আরো বাড়িয়ে দিচ্ছে। আরেকটি বিষয় যে আওয়ামী লীগ তো একটা জনগণের দল, জনগণ থেকে উঠে আসা দল এবং আওয়ামী লীগের বাংলাদেশে এক বিশাল সমর্থক গোষ্ঠী আছে। তারা কি এই যে অবৈধ দমন প্রেরণ এভাবে মেনে নেবে? এর মধ্যে অনেক ঘটনা ঘটে যাচ্ছে। আপনারা দেখছেন যে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে জিনিসটা অন্যায় হচ্ছে। গত লকডাউনের দিন ধানমন্ডি 32-এ এক নারীকে জুলাই যোদ্ধা নামীয় পিটিয়ে লাঞ্ছিত করল। সেই নারীকেই পুলিশ গ্রেপ্তার করে আদালতে নিয়েছে। বাংলাদেশে কি তাহলে আদালত, বিচার, প্রশাসন কিছু আছে? কারা করছে এগুলো? কিংবা যদি কেউ করে থাকে, ডক্টর ইউনূস কি নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছেন? ডক্টর ইউনূসের চোখে এই খবর পড়েনি কিংবা কানে এই খবর পৌঁছায়নি?
যে ডক্টর ইউনূস কিংবা ডক্টর ইউনূস পরিষদের লোকজন আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন এবং উপদেষ্টা পরিষদে বিভিন্ন জন আছেন, সরকারের নীতি নির্ধারকরা আছেন, কারা এই অতি উৎসাহী কাজগুলো করছে এগুলো দেখবার কি কেউ নেই? আমরা তো এর আগেও রাজনৈতিক সরকারের বাংলাদেশ দেখেছি, যে কোনো এই ধরনের অসহিষ্ণু ঘটনা ঘটলে কখনো কখনো সেই সময়ের সরকার প্রধানমন্ত্রী নিজে ইনিশিয়েটিভ নিয়েছেন, কিন্তু আজকে কোথায় সেগুলো নেই, হাওয়া হয়ে গেছে। দেশে অভ্যন্তরীণ ভাবে অস্থিরতার ফাঁদে দেশ, আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না, কিন্তু আওয়ামী লীগ এসে ছাড়বে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে লকডাউনের পর শাটডাউন, শাটডাউনের পরে হয়তো লাগাতার কর্মসূচি, এবং আন্তর্জাতিক খেলাও গুছিয়ে আসছে। আন্তর্জাতিক খেলারও কিছু কিছু আলামত মনে হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে আসছে। সেই জায়গা থেকে ডক্টর ইউনূস আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখবেন, সেই নির্বাচন করতে পারবেন? গত বৃহস্পতিবারেও বাংলাদেশ সফররত এক ব্রিটিশ মন্ত্রীকে ডক্টর ইউনূস বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই ঘটনাগুলো, এই কর্মকাণ্ডগুলো বা এই বক্তব্যগুলো আরো অস্থিরতা বাড়াচ্ছে। কাজেই দেশ আগামী 7-10 দিনে ক্রমেই অস্থির হয়ে উঠবে। গত 16 মাসে আমরা যা দেখিনি তার থেকে ভয়ঙ্কর অস্থিরতার দিকে যাবে। আওয়ামী লীগ আন্দোলনের তীব্রতা বাড়াবে, এভাবে বাড়াতে বাড়াতে 2006-এর লগি বৈঠার পর্যায়ে চলে যাবে এবং ঢাকা অবরোধ, ঢাকা দখল, ঢাকা অ্যাটাকের দিকে চলে যাবে এবং দেশ অস্থির হয়ে উঠবে। আবার অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায় যদি আওয়ামী লীগকে সমর্থন দেয়, ইতিমধ্যে সমর্থন দিচ্ছে। আপনারা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার বক্তব্য বিবৃতিতে সেই আলামত নিশ্চয়ই পাচ্ছেন। পৃথিবীর তাবৎ গণমাধ্যমে, প্রেস্টিজিয়াস গণমাধ্যমে শেখ হাসিনা উপস্থিত হওয়া শুরু করেছেন। কাজেই দেশ সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে নিয়ে কাজ করার পরিবর্তে এক অস্থিরতার ফাঁদে ফেলে দিয়েছেন। এই অস্থিরতার আগুন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু বাঁচবেন না। ইতিমধ্যে আলামত শুরু হয়ে গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সংশ্লিষ্টতা আছে এমন প্রতিষ্ঠানগুলোতেও হামলা শুরু হয়ে গেছে। গ্রামীণ ব্যাংক, বাংলাদেশের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে গ্রামীণ ব্যাংক হয়তো সবচেয়ে, বা গ্রামীণ নামীয় ডক্টর ইউনূস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আগামী দিনে সবচেয়ে বেশি সংকটের মধ্যে পড়বে। কাজেই এই কথা বললে ভুল হবে না যে দিন যত ঘনিয়ে আসছে, নভেম্বরের বাকি সময়গুলো চরম অস্থিরতার মধ্য দিয়ে যাবে এবং অস্থিরতার একটা চূড়ান্ত পর্যায়ে হয়তো একটা কিছু হবে দেশি বিদেশি হস্তক্ষেপে। তারপরে যদি একটা কিছু হয়, যদি শান্ত হয়, যদি নির্বাচনের পরিবেশ তৈরি হয়, এই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে না এটি মোটামুটি এক প্রকার নিশ্চিত। কিংবা এই নির্বাচনটা যদি হয়ও, আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করতে না পারে, আওয়ামী লীগ ধরুন যে গত বৃহস্পতিবারে যেমন লকডাউন ডেকে দিয়েছিল, কিংবা আগামী 2 দিনের যে শাটডাউন এরকম যদি ডেকে দেয়, তাহলে ভোট কেন্দ্রে তো মানুষ যাবে না, আতঙ্কে যাবে না, ভয়ে যাবে না। তাহলে ভোট হবে কিভাবে? নানান জটিলতা, নানান সমীকরণ খেলা করছে। কাজে আগামী অন্ততপক্ষে 7-10-15 দিন, এই নভেম্বরের বাকি সময়টা বাংলাদেশের ইউটার্ন করবার জন্য। ইউটার্নটা এই অর্থে যে এই যে খারাপ সময় যাচ্ছে গত 16 মাস যাবত, এই খারাপ সময় থেকে ভালো সময় উত্তরণের একটা ইউটার্ন পয়েন্ট হয়ে উঠতে পারে বাকি সময়গুলো নভেম্বরের। এখন দেখার বিষয় যে আসলে কি ঘটতে যাচ্ছে, আমরা নিশ্চয়ই দেখব। গতকাল ভোলায় 3 জন উপদেষ্টা গিয়েছিলেন, আপনারা ইতিমধ্যেই জানেন। ফয়জুল কবির বিদ্যুৎ উপদেষ্টা, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ এবং বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন। তারা সেখানে গিয়েছিলেন, জনগণের সাথে কথা বলেছেন। এবং আপনারা জানেন যে শেখ হাসিনার সরকার বরিশাল থেকে ভোলার জন্য একটি সেতু নির্মাণ করেছিল, এবং এই সেতুটি নির্মাণ হয়ে গেলে বাংলাদেশের 64টা জেলা সবাই মানে অল কানেক্টেড হয়ে যাবে বাই রোড। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেতু ছিল। কিন্তু এই 3 জন উপদেষ্টা গিয়ে সেখানে উপস্থিত জনতাকে বলেছে যে তারা এই সেতুর কাজ এখনই শুরু করবে না, এটি বোধহয় খুব তাড়াতাড়ি শুরু হওয়ার কথা ছিল, কিংবা আওয়ামী লীগ থাকলে হয়তো এটা দিনে শুরু হয়েও যেত। যাই হোক, তারা এই কাজটি এখন শুরু করবে না। এবং কেন করবে না তারা বলেছে, তারা এই সেতুটার ডিজাইনটা আবার নতুন করে করবে। অর্থাৎ শেখ হাসিনার সরকার কিন্তু এই ডিজাইনটা করে ফেলেছিল, এবং আপনাদের মনে আছে কিনা এটা তখন আমরা অনেকেই দেখেছিলাম। যাই হোক, সেই ডিজাইনটা তারা বাতিল করেছে এবং নতুন করে ডিজাইন করবে। কেন নতুন করে ডিজাইন করবে? তারা বলেছে যে এই সেতুর
আগে যে ডিজাইনটা করা হয়েছিল সেই ডিজাইনটা এমন ভাবে করা হয়েছিল যেন শেখ হাসিনার সরকার এই সেতুর কাজ করতে গিয়ে প্রচুর টাকা লুটপাট করতে পারে। যেই মুহূর্তে তারা বলেছে যে এই সেতুর ডিজাইনটা এমন ভাবে করা হয়েছিল যাতে শেখ হাসিনার সরকার লুটপাট করতে পারে, ঠিক সেই মুহূর্তে উপস্থিত জনতা একেবারে বিক্ষোভে ফেটে পড়ে এবং তখনই শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি এবং কেউ একজন চিৎকার করে ওঠে ধর। এই ধর শব্দের ফলে দেখা যায় যে সেখানে উপস্থিত জনতা উপদেষ্টাদের দিকে ধেয়ে আসে। তখন কোনো মতে উপস্থিত যারা ছিল পুলিশ টুলিশ তারা কোনো মতে 3জন উপদেষ্টাকে রক্ষা করেছে। সেখানে র্যাবকে খবর দেওয়া হচ্ছে, সেনাবাহিনীকে খবর দেওয়া হচ্ছে, তো তারা এসে পরিস্থিতি কোনো মতে সামলিয়েছে। কিন্তু এই 3 উপদেষ্টা তখন বাই রোডে ঢাকায় ফেরার সাহস পাননি এবং তখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সবার প্রিয় হাবা হাসমত, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি ঢাকা থেকে হেলিকপ্টার পাঠিয়েছেন। সেই হেলিকপ্টারে করে এই 3 উপদেষ্টা ভোলা থেকে পালিয়েছেন। এদিকে পুরো বাংলাদেশ খুব উত্তেজনায় ভুগছে যে একটি সফল লকডাউনের পরে যে লকডাউনটি মূলত আমরা আওয়ামী লীগের লোকজনদের যতটা রাস্তায় দেখেছি তার চেয়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেই লকডাউন নজিরবিহীনভাবে সফল হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আগামীকাল এবং পরশুদিন আওয়ামী লীগের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন ডাকা হয়েছে। কমপ্লিট শাটডাউন মানে একদম সারা দেশ থমকে থাকবে, অবরুদ্ধ বলা যায়। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে এই কমপ্লিট শাটডাউন আন্দোলনটি সম্পূর্ণ অহিংস হবে। তাদের সবাইকে বলা হয়েছে তারা যেন কোনোভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে কোনো রকমের সংঘর্ষে না জড়ায়, অর্থাৎ পুলিশ, র্যাব, আর্মি, এবং বলা হয়েছে সাধারণ জনগণের যেন কোনো রকমের ক্ষতি না হয়, জনগণের গায়ে যেন ফুলের টোকাটাও না পড়ে, এরকম একটা শান্তিপূর্ণ অনুরোধ এবং নির্দেশ নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে আপনারা জানেন যে গত লকডাউনের সময় প্রায় 4,500 অস্ত্রধারীকে অস্ত্র সহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছাদে গলিতে গলিতে মোতায়েন করেছিল এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এবং এইটা একটি বিদেশি সংস্থার বিদেশি গোয়েন্দা সংস্থা এটা পিক করেছিল এবং তারা রিটেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এবং এটি নিয়ে কিন্তু বাংলাদেশকে নিয়ে যেসব যেসব বিদেশি রাষ্ট্র ভাবেন তারা কিন্তু সবাই এটা ইনফর্মড হয়েছেন এবং সবাই এর নিন্দা জানিয়েছেন যে একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে কেন এরকম সশস্ত্র প্রস্তুতি থাকবে প্রতিরোধ করবার জন্য। এবং এটা নিয়ে কিন্তু আসিফ মাহমুদের উপরে অনেকেই অনেক উপদেষ্টাও বেশ বিব্রত বোধ করেছেন। কিন্তু ডক্টর ইউনূস আপনাদের আমি বলেছি যে হি ডাজন্ট লিসেন টু এনিওয়ান। প্রচন্ড গড় সে আসিফকে সরকারি কোষাগার থেকে 28 কোটি টাকা দিয়েছে এই লকডাউন ঠেকানোর জন্য। এই লকডাউনে 2 দিনে আসিফ আবারও চেষ্টা করবে তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে বাধা দেওয়ার এবং এর জন্য সরকারি 28 কোটি টাকা তাকে ইউনূস দিয়েছে এবং এই 28 কোটি টাকা লেনদেন হয়েছে ব্যাংকিং চ্যানেলে, যে কারণে আসিফ মাহমুদের ব্যাংকিং চ্যানেল যদি ব্যাংক অ্যাকাউন্ট যদি এখন চেক করা যায় তাহলে এই অস্বাভাবিক লেনদেনটা ধরা পড়বে। এখন যেভাবে বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসের চলে যাওয়ার জন্য অপেক্ষা করছে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটি জনমত গড়ে উঠেছে এবং আওয়ামী লীগের পক্ষে যে নিরঙ্কুশ সমর্থন আমরা লক্ষ্য করছি, তাতে আশা করি কাল এবং পরশুদিন শান্তিপূর্ণভাবে সারা বাংলাদেশে একটি কমপ্লিট শাটডাউন পালিত হবে এবং এটি বাধা দিতে যদি আসিফ বাহিনী কোনো কারণে মাঠে নামে তাহলে তারা তাদের 15 মাসের রাজনীতির একটা বড় ভুল করবে। কারণ আসিফ মাহমুদের সশস্ত্র বাহিনী রাস্তায় নামলে কোত্থেকে যে এর প্রতিরোধ হবে সেটা আমি বলবো না, কিন্তু হাদির ভাষায় বলতে হয় যে সাওয়ামা ভেঙে দিতে পারে, এরকম ঘটনাও ঘটতে পারে। এদিকে ছোট্ট একটা ঘটনা, এটা নিয়ে আমার বলতে রুচিতে বাধে কিন্তু বলতেই হয়। এই যে এবি পার্টি সাধারণ সম্পাদক একটা মানে বেয়াদব ব্যারিস্টার ফুয়াদ, টাকলা ফুয়াদ বলে যাকে চেনে, সে সম্প্রতি গতকাল বা পরশুদিন কক্সবাজারে গিয়েছিল। তার সেখানে সেই যে রুমে ছিল সেখানে একজন তরুণী সেখানে ঢুকেছিল এবং সেই হোটেলের বেয়ারা
ভেন্টিলেটরের ওখানে একটা মোবাইল ক্যামেরায় ভিডিও অন করে রেখেছিল এবং পরে দেখা গেছে যে টাকলা ফুয়াদের আপত্তিকর ভিডিও রেকর্ড হয়ে গেছে সেই মোবাইলে, এবং পরবর্তীতে সেই হোটেল বয় সেটি স্থানীয় একটি ছাত্র সংগঠনের নেতাকে দিলে সেই ছাত্র নেতা এটি তাৎক্ষণিকভাবে ভাইরাল করে দেয়, এবং যে মুহূর্তে এই ভিডিওটা একটি গোয়েন্দা সংস্থার কাছে এসেছে তারা একেবারে হাতে তালি বাজিয়ে এটাকে ক্রমশ, মানে এটা একদম গোয়েন্দা সংস্থা প্যাট্রোনাইজ করে এটাকে ভাইরাল করছে। এখন দেখি আমাদের ফুয়াদ মিয়া কি বলে। আমি প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় এআই দিয়ে একটা, মানে এখন তো ক্যারেক্টার অ্যাসাসিন করা একটা চলছে, কিন্তু পরে দেখলাম না, এটা কক্সবাজারের কলাতলির একটা হোটেলের রিয়েল ঘটনা। এই হলো টাকলা ফুয়াদ, যারা ধর্মের নামে কপালে দাগ ফালায় দিছে নামাজ পড়তে পড়তে, আবার ক্যান্টনমেন্ট উড়ায় দিচ্ছে, আবার শেখ হাসিনা তো কোনো মানুষই না, বাংলাদেশের স্বাধীনতা মানে না। এইবার দেখা যাক বাংলার মানুষ এই টাকলা ফুয়াদকে নিয়ে কি করে। আর ছোট্ট আরেকটা বিষয়, যে আপনারা খেয়াল করেছেন যে শেখ হাসিনার আন্তর্জাতিক মিডিয়া একের পর এক কিন্তু সাক্ষাৎকার ছাপিয়ে যাচ্ছেন, এবং সম্প্রতি তার সাক্ষাৎকারে যেটা উঠে এসেছে, তিনি খুব স্পষ্ট করে চ্যানেল 16-এর একটি সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের এই রেজিম চেঞ্জের সাথে আমেরিকার কোনো সম্পর্ক নেই। এবং এই সাক্ষাৎকারটি তিনি সেদিন দিয়েছেন, যার আগের দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর অ্যান্ড মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠক হয়েছে। এটা নিয়ে আমি পরে একটা সম্ভবত আলাদা এপিসোড করব, কিন্তু হঠাৎ করে শেখ হাসিনার এই যে স্টেটমেন্ট, এই রেজিম চেঞ্জের সাথে আমেরিকার যুক্ত ছিল না, এইখানে আপনাদের কাছে কি মনে হয়? এখানে কিন্তু একটা ইন্ডিকেশন আছে, যেটা নিয়ে পরে আলাপ করব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।